আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষকবৃন্দ। আমরা ইতিমধ্যে সকল শ্রেণীর বেসলাইন সার্ভে সম্পন্ন করেছি। বেসলাইন সার্ভে সম্পন্ন করার মাধ্যমে আমরা শিক্ষার্থীদের অবস্থান নির্ণয় করতে পেরেছি, কে কোন স্তরে রয়েছে সেগুলো আমরা জানতে পেরেছি। এখন আমাদের পরবর্তী কার্যক্রম হচ্ছে তাদেরকে কিভাবে আমরা নিরাময় দেব তার একটি সঠিক নির্দেশনা। তো আজকের ভিডিওতে আমরা নিরাময়মূলক ক্লাসের সাধারণ নির্দেশনা দেখব। এক্ষেত্রে আমরা তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর বাংলা বিষয় সংক্রান্ত যে সাধারণ নির্দেশনা রয়েছে সে বিষয়টি আমরা দেখব। আমরা এখানে অধিদপ্তর কর্তৃক যে একটি নির্দেশনা রয়েছে সেই সাধারণ নির্দেশনাটি আমরা যদি দেখি, আজকের ভিডিও ক্লাসে মূলত আমরা বাংলা বিষয় নিয়েই আলোচনা করব। সে বাংলা ক্লাসে আমরা একটু দেখে নেই যে আসলে আমরা সর্বমোট কতটুকু সময় পাচ্ছি এই কার্যক্রম সম্পন্ন করার জন্য, বা কিভাবে আমরা এই কার্যক্রম এগিয়ে নিতে পারি যেটা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত সহজ এবং ফলপ্রসূ হতে পারে। এজন্য আমরা যে সময়টুকু পাচ্ছি সেটি হচ্ছে আমাদের 16 জুলাই 2025 থেকে শুরু করে আমরা পুরো আগস্ট মাস পাচ্ছি। অর্থাৎ এখানে যদি আমরা একটু লক্ষ্য করি, 16 জুলাই 2025 থেকে এ মাসে রয়ে যাচ্ছে আমাদের 12 দিন, এবং 31 আগস্ট 2025 এখানে রয়েছে 20 দিন। সর্বমোট কার্যদিন সংখ্যা হচ্ছে আমাদের 32 দিন। এর মধ্যে আমাদের আগস্টের 5 তারিখ একটি বন্ধ রয়েছে, এবং 18 তারিখ থেকে আমাদের দ্বিতীয় প্রান্তিক যে মূল্যায়ন রয়েছে সেই দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন শুরু হচ্ছে। এক্ষেত্রে আমাদের এই নিরাময়মূলক কার্যক্রম যেহেতু বন্ধ থাকছে, সেক্ষেত্রে আমরা 32 দিন থেকে এখানে আরো 8 দিন যদি বিয়োগ করে দেই, সেক্ষেত্রে আমরা 24 দিন সময় হাতে পাচ্ছি। অর্থাৎ আমরা যদি বাংলা, ইংরেজি এবং গণিত এই তিনটি বিষয়কে বিবেচনা করি, সেক্ষেত্রে আমরা সর্বমোট গড়ে 8 দিন করে সময় পাচ্ছি প্রতিটি বিষয়ে নিরাময়মূলক ক্লাস নেওয়ার জন্য। এটি অত্যন্ত অল্প সময় নিরাময়মূলক ক্লাসের জন্য আসলে। তবে এক্ষেত্রে আমাদের একটি বিষয় হচ্ছে, আমরা যদি চাই সেক্ষেত্রে পুরো সেপ্টেম্বর মাসও কিন্তু আমরা এক্ষেত্রে অ্যাড করতে পারবো। অর্থাৎ পুরো সেপ্টেম্বর মাসও আমরা এর সাথে অ্যাড করে এই নিরাময়ের কাজটি চালিয়ে নিতে পারবো। তো এই কাজটি আমরা কখন করব সে বিষয়ে একটি নির্দেশনা রয়েছে, আমরা একটু নির্দেশনাটি লক্ষ্য করি। আমরা যারা এক শিফটের বিদ্যালয় পরিচালনা করছি, এক শিফটের আমাদের যে সপ্তম পিরিয়ডটি রয়েছে সেই সপ্তম পিরিয়ডটি হচ্ছে আমাদের নিরাময়মূলক ক্লাস হওয়ার কথা ছিল। সেক্ষেত্রে আমরা এই সপ্তম পিরিয়ডটিকে নিরাময়ের ক্লাস না নিয়ে বরং এটিকে আমরা চতুর্থ পিরিয়ডে নিয়ে আসতে পারি। এখানে রয়েছে যে চতুর্থ পিরিয়ডে আমরা এই নিরাময়ের ক্লাসটি নিতে পারি। এক্ষেত্রে বিদ্যালয়ের যিনি প্রধান শিক্ষক রয়েছেন তিনি নির্ধারণ করে দিবেন যে সপ্তাহে 5 দিনের মধ্যে কতদিন এই নিরাময়মূলক ক্লাসটি হবে। এভাবে এই কার্যক্রমটি চলতে পারে এক শিফটের বিদ্যালয়ে। এছাড়া প্রতি বৃহস্পতিবারে আমাদের যে স্টাফ মিটিং এর জন্য সময় নির্ধারণ করা রয়েছে, সেই নির্ধারিত সময়টিকেও কিন্তু আমরা নিরাময়ের কাজের জন্য ব্যবহার করতে পারি। এটি হচ্ছে এক শিফটের বিদ্যালয়ের জন্য একটি চূড়ান্ত নির্দেশনা। অর্থাৎ আমরা যে সপ্তম পিরিয়ডটি রয়েছে, সপ্তম পিরিয়ডটি আমাদের এই নিরাময়ের কাজের জন্য নির্ধারণ করা ছিল, সেই সপ্তম পিরিয়ডটি আমরা না নিয়ে সপ্তম পিরিয়ডে আমরা চতুর্থ পিরিয়ডটি নিয়ে যাব। অর্থাৎ আমাদের নিরাময়ের ক্লাস হবে চতুর্থ পিরিয়ডে এক শিফটের বিদ্যালয়ে, এবং প্রতি বৃহস্পতিবার স্টাফ মিটিং এর যে সময়টি নির্ধারণ করা ছিল আমাদের, সেই স্টাফ মিটিং এর ওই সময়ে আমরা নিরাময়ের ক্লাসটি নিতে পারি। সেক্ষেত্রে প্রধান শিক্ষক, আমি আবারও বলছি, প্রধান শিক্ষক সম্পূর্ণ ভূমিকা পালন করবেন। তিনি নির্ধারণ করে দিবেন যে সপ্তাহে কতদিন এই নিরাময়ের ক্লাসটি চলবে। এবং যাদের দুই শিফটের বিদ্যালয়ের ক্ষেত্রে নির্দেশনা হচ্ছে আমাদের যেহেতু 11:30 প্রাক প্রাথমিক শ্রেণীর কার্যক্রম শেষ হয়ে যাচ্ছে, এখানে আমরা 11:30 থেকে 12টা পর্যন্ত মোট 30 মিনিট সময় পাচ্ছি। এই 30 মিনিট সময়ের মধ্যে আমরা এই নিরাময়মূলক ক্লাসটি পরিচালনা করতে পারি। এই নির্দেশনা অনুসারে আমরা 30 মিনিট করে 5 দিনের মধ্যে যে কয়দিন আমাদের প্রয়োজন প্রধান শিক্ষক নির্ধারণ করে দিবেন, সেই অনুসারে আমরা এই সময়টিকে বেছে নিতে পারি। এখন এক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা রয়েছে, সেই প্রতিবন্ধকতাটুকু আমাদেরকে ওভারকাম করতে হবে। সেক্ষেত্রে আমরা যে কাজটি করতে পারি, অতিরিক্ত গুরুত্ব দেওয়ার জন্য শিক্ষার্থীদের বাবা মা বা অভিভাবক যারা রয়েছে তাদেরকে এনে আমরা মা সমাবেশে বা অভিভাবক সমাবেশের মাধ্যমে তাদেরকে একটু বুঝিয়ে আমরা এই কার্যক্রমগুলো চালাতে পারি। সেক্ষেত্রে উভয় দিক থেকে আমাদের জন্য কিন্তু কার্যক্রমটি সহজ হয়ে যায়।
এখন কিভাবে এই কার্যক্রমটি আমরা করব? আমরা জানি শিক্ষার্থীরা কে কোন অবস্থানে রয়েছে, কার কোথায় দুর্বলতা রয়েছে, সেটি আমরা আমাদের বেসলাইন সার্ভে পরিচালনা করতে গিয়ে দেখেছি। সে শীটও আমাদের হাতে রয়েছে। এখন এখান থেকে আমরা শিক্ষার্থীদেরকে কয়েকটি গ্রুপে ভাগ করে নেব। তো আমরা দেখি গ্রুপগুলো কি ধরনের হতে পারে। বাংলা বিষয় পড়তে পারার দক্ষতা অনুযায়ী শিশুদেরকে আমরা 5টি স্তরে ভাগ করে নেব। এই 5টি স্তর হবে বর্ণ স্তর। এই বর্ণ স্তরে আসবে সে সকল শিশু যারা কিছু বর্ণ জানে, তবে তাদের আরো অনুশীলনের প্রয়োজন, অর্থাৎ কিছু কিছু বর্ণ তারা চিনতে পারছে না। এই স্টেজের যে শিশুরা রয়েছে তারা আসবে এই বর্ণ স্তরে। এবং দ্বিতীয় স্তর হচ্ছে আমাদের শব্দ স্তর। এই শব্দ স্তরে আসবে সেই সমস্ত শিক্ষার্থী যারা এখন অনেক শব্দ পড়তে পারে না। তারা বর্ণ চেনে কিন্তু সকল শব্দ পড়তে পারে না, বিশেষ করে যুক্তবর্ণ এবং ফলাযুক্ত যে শব্দ রয়েছে সে শব্দ পড়তে পারে না, এমন শিক্ষার্থী আমরা শব্দ স্তরে ভাগ করে নেব। এই ভাগটি কিন্তু আমরা তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম শ্রেণী উভয় শ্রেণীতেই কিন্তু এই কার্যক্রমগুলো করব। এরপরে হচ্ছে বাক্য স্তর। বাক্য স্তরে শব্দ স্তরের পরবর্তী স্তর, অর্থাৎ এখানে যে শিশুরা থাকবে তারা 2, 3 কিংবা 4 বর্ণের যে শব্দগুলো রয়েছে সেগুলো পড়তে পারে, কিন্তু এখনো বাক্যগুলো সঠিক উচ্চারণে এবং বিরাম চিহ্ন সহ পড়তে পারে না। এই স্তরের শিশুরা থাকবে বাক্য স্তরে। চতুর্থ স্তর হচ্ছে গল্প স্তর। এই স্তরের শিশুরা বাক্যগুলো পড়তে পারে কিন্তু এখনো একটি সম্পূর্ণ গল্প পড়তে পারে না বা পড়তে তাদের কষ্ট হয়। যদি 4 বা 5-এর অধিক জটিল শব্দ এবং যুক্তবর্ণ বা ফলাযুক্ত চিহ্ন যদি থাকে সেক্ষেত্রে পড়তে পারছে না, এমন যে শিক্ষার্থী রয়েছে তাদেরকে আমরা গল্প স্তরে নিয়ে যাব। এবং পরবর্তী স্তর হচ্ছে আমাদের বোধগম্যতা স্তর। এই স্তরটি মূলত অন্য স্তরের চেয়ে আলাদা। এখানে শিশুরা 1 মিনিটে 45 থেকে 60টি শব্দ বানান না করে সঠিক উচ্চারণ সহ পড়তে পারে এবং গল্প পড়ে বুঝে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারে। অর্থাৎ এটি হচ্ছে আমাদের পারক যে শিশু রয়েছে সেই স্তরটা। এর পূর্বের যে 4টি স্তর আমরা দেখেছি সেই প্রত্যেকটি স্তরেই কিন্তু তাদের জন্য আমাদেরকে অতিরিক্ত পরিশ্রম করতে হচ্ছে এবং তাদের পেছনে কিন্তু আমাদের যথেষ্ট পরিমাণে ইফোর্ট দিতে হচ্ছে। পঞ্চম স্তরে শিশুদের জন্য মূলত আমাদের ইফোর্ট তুলনামূলক কম দিতে হচ্ছে। এখানে কিছু কার্যক্রম এখানেও রয়েছে, আমি আপনাদেরকে পরবর্তীতে দেখাচ্ছি। মূল স্তরগুলো হচ্ছে আমাদের 4টি। এই 4টি স্তরে শিশুদেরকে ভাগ করে আমরা কিন্তু আমাদের কার্যক্রম পরিচালনা করব। এক্ষেত্রে আমরা যে কাজটি করব, আমরা যে প্রথমে দেখেছিলাম বর্ণ স্তর, অর্থাৎ তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর যে সকল শিক্ষার্থী রয়েছে সকল শিক্ষার্থীকে আমরা এই স্তরে নিয়ে একটি ক্লাস পরিচালনা করব, কিভাবে এই বর্ণ স্তর থেকে তাদেরকে অতিক্রম করানো যায়। তেমনি শব্দ স্তর থেকে আমরা তাদেরকে কিভাবে পরবর্তী স্টেজে অর্থাৎ বাক্য স্তরে নিয়ে যাওয়া যায় এবং বাক্য স্তর থেকে আমরা তাদেরকে কিভাবে গল্প স্তরে নিতে পারি এবং গল্প স্তর থেকে আমরা তাদেরকে বোধগম্যতার যে স্তর রয়েছে সেই স্তরে নিতে পারি। এভাবে আমরা শিশুদেরকে একে একে সবগুলো স্টেজ পার করে নিয়ে যাব। এই কাজটি আমরা কিভাবে করব? এই কাজটি করার জন্য আমাদের একজন গাইড শিক্ষকের প্রয়োজন হবে। অর্থাৎ পিছিয়ে পড়া এই যে শিক্ষার্থী রয়েছে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত, এই শিক্ষার্থীদেরকে আমরা একজন গাইড শিক্ষকের অধীনে ভাগ করে দিয়ে তার মাধ্যমে আমরা এই স্টেজে কার্যক্রম পরিচালনা করব। এক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করবেন মূলত বিদ্যালয়ের প্রধান শিক্ষক, তিনিই ভাগ করে দিবেন। তবে এক্ষেত্রে আমাদের আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, যিনি ইংরেজি এবং গণিত বিষয়ে পাঠদান করান তিনি কিন্তু এই কার্যক্রমে অন্তর্ভুক্ত হবেন না, কেননা তাদের জন্য আলাদা কার্যক্রম রয়েছে। এই জন্য আমরা এই বাংলা বিষয়ে, গণিত এবং ইংরেজি বিষয়ের শিক্ষককে অন্তর্ভুক্ত করব না। আমরা একটু দেখে নিচ্ছি বর্ণ স্তর। যে সমস্ত শিক্ষার্থী বর্ণ চেনে না তারা বর্ণ স্তরের অন্তর্ভুক্ত হবে। এর আগে আমরা দেখেছি এই বর্ণদলের যে শিক্ষার্থীরা থাকবে তাদেরকে প্রধান শিক্ষক কর্তৃক দায়িত্বপ্রাপ্ত বাংলা বিষয়ের যে শিক্ষকরা রয়েছেন তাদের মধ্য থেকে যে কোনো একজন শিক্ষককে প্রধান শিক্ষক মনোনীত করে দিবেন এবং তিনি এই বর্ণ স্তরের শিক্ষার্থীদেরকে শেখাবেন বিভিন্ন পদ্ধতিতে। আমরা সেই পদ্ধতিগুলো পরবর্তীতে দেখব। বিভিন্ন পদ্ধতিতে তাদেরকে বর্ণ চেনানোর কাজটি মূলত করবেন। এবং দ্বিতীয় যে স্তর রয়েছে শব্দ স্তর। এই শব্দ স্তরে সে সকল শিক্ষার্থী থাকবে যারা সকল বর্ণ চিনতে পারছে, কিছু শব্দ চিনতে পারছে কিন্তু সকল শব্দ পড়তে পারছে না।
বিশেষ করে আমরা দেখেছি ফলাযুক্ত কিংবা যুক্ত বর্ণ সংক্রান্ত যে সমস্যাগুলো থেকে থাকে, এই ধরনের শিক্ষার্থীরা মূলত আমাদের এই শব্দ স্তরে অন্তর্ভুক্ত থাকবে এবং তাদেরকে গাইড করবেন মূলত বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বা সামাজিক বিজ্ঞান যে বিষয় রয়েছে সেই বিষয়ের একজন শিক্ষক, অথবা প্রধান শিক্ষক যদি মনে করেন অন্য কাউকে তিনি এই দায়িত্ব দিবেন, সেক্ষেত্রে প্রধান শিক্ষকের দায়িত্বপ্রাপ্ত বা মনোনীত একজন শিক্ষক এই কার্যক্রমটি সম্পাদনা করবেন। তৃতীয় স্তর হচ্ছে বাক্য স্তর। যে সমস্ত শিক্ষার্থী শব্দ চেনে কিন্তু বাক্য পড়তে পারে না, তারা বাক্যতলে অন্তর্ভুক্ত হবে। এখানে বাক্যতলের শিক্ষার্থীদেরকে মূলত প্রাথমিক বিজ্ঞান বিষয়ের শিক্ষক গাইড করবেন, অথবা প্রধান শিক্ষক যদি মনে করেন অন্য কোনো শিক্ষককে দিয়ে এই কাজটি করাবেন, সেক্ষেত্রে তিনি সেভাবে করতে পারেন। এবং চতুর্থ যে স্টেজ রয়েছে আমাদের, সেটি হচ্ছে গল্প স্তর। এই স্তরের শিক্ষার্থীরা মূলত বাক্য চেনে কিন্তু গল্প পড়তে পারে না, তারা গল্পতলে অন্তর্ভুক্ত হবে। এই গল্পতলের শিক্ষার্থীদের ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের যিনি শিক্ষক রয়েছেন তিনি গাইড করবেন, অথবা প্রধান শিক্ষক যদি অন্য কাউকে দায়িত্ব দিতে চান সেক্ষেত্রে তিনি এই কার্যক্রমটি সম্পাদন করবেন। এভাবে আমরা এই 4টি স্তরের শিক্ষার্থীদেরকে ভাগ করে একজন গাইড টিচার মনোনীত করে দিয়ে যে নির্ধারিত সময় রয়েছে, আমরা দেখেছি এক শিফটের বিদ্যালয়ে মূলত সপ্তম পিরিয়ডের পরিবর্তে চতুর্থ পিরিয়ডে সপ্তাহে যে কয়দিন প্রয়োজন প্রধান শিক্ষক মনে করবেন, ওই কয়দিন এই বিষয় এই স্তরের শিক্ষার্থীদেরকে মূলত গাইড করবেন। এবং দ্বিতীয় শিফট যাদের রয়েছে এবং যেসব বিদ্যালয় 2 শিফটে পরিচালিত হয় সে সকল বিদ্যালয়ে 11:30 থেকে 12টা পর্যন্ত যে 30 মিনিট রয়েছে, সেখানে প্রাক প্রাথমিকের ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে এই সময়টুকুতে প্রাক প্রাথমিকের ক্লাস থাকে না। ওই যে 30 মিনিট সময় থাকবে, ওই সময়ে মূলত এই কার্যক্রম সম্পাদন করবেন। অবশ্যই এক্ষেত্রে গাইড শিক্ষক সহায়ক ভূমিকা পালন করবেন এবং শিক্ষার্থীদেরকে পরবর্তী স্টেজে নেওয়ার জন্য তিনি সচেষ্ট থাকবেন। এখানে আমরা একটি বিষয় দেখে নিই, শিক্ষার্থীদের বাংলা বিষয়ের নমুনা নিরাময় কৌশল। আমরা যে কৌশলগুলোর কথা আলোচনা করেছিলাম, যে আমরা কিছু কৌশলের মাধ্যমে শিক্ষার্থীদেরকে কিভাবে এক স্তর থেকে অন্য স্তরে শিক্ষার্থীদেরকে উন্নীত করতে পারি সেজন্য অধিদপ্তর কর্তৃক কিছু নমুনা দেয়া হয়েছে। এগুলোই যে মূল সেটা না, এগুলো শিক্ষক বিবেচনার মাধ্যমে পরিবর্তন করতে পারবেন। মূলত এই কার্যক্রমগুলোর মাধ্যমে তিনি এ সংক্রান্ত একটি প্রাথমিক ধারণা লাভ করবেন। এখানে একটি সম্ভাব্য সময় দেয়া আছে 16 থেকে 20 জুলাই। প্রত্যেকটির জন্য আলাদা তারিখ দেয়া আছে। আপনি আপনার বিদ্যালয় অনুসারে আপনার বিদ্যালয়ের প্রয়োজন অনুসারে আপনি এটি করে নিতে পারবেন। আমরা এখানে দেখি প্রথমত শিক্ষার্থীদেরকে যে বিষয়ে শেখানো হচ্ছে সেটি হচ্ছে পঠন দক্ষতা। এটি মূলত বাংলা পঠন দক্ষতার যে উন্নয়ন সেটি ঘটবে। এখানে শিক্ষক পঠন দক্ষতার জন্য যে বিষয়গুলোর শিক্ষাদান করবেন সেটি হচ্ছে বর্ণজ্ঞান চেনানো। এখানে কয়েকটি নিরাময়ের কৌশল রয়েছে। বিশেষ করে বর্ণজ্ঞানের ভিতরে রয়েছে বর্ণকাট প্রদর্শন, যুক্তবর্ণ কাট প্রদর্শন, যুক্তবর্ণ ভেঙে দেখানো, একাধিক শব্দ উচ্চারণ, শব্দ কাট প্রদর্শন, শব্দ দিয়ে বর্ণকাট যাচাই, বারবার উচ্চারণ অনুশীলন, দলীয় কাজ প্রদান, খেলার মাধ্যমে বর্ণ খুঁজে শব্দ তৈরি, বর্ণ মেলানো, এলোমেলো বর্ণ থেকে নির্দিষ্ট বর্ণ খোঁজার খেলা ইত্যাদি বিভিন্ন ধরনের কার্যক্রমের মাধ্যমে মূলত বর্ণজ্ঞানে সমৃদ্ধ করবেন দুর্বল শিক্ষার্থীদেরকে। এরপরে যুক্তবর্ণ চেনাবেন। বিভিন্ন কৌশল এখানে রয়েছে, এখান থেকে আপনারা এই কৌশলগুলোর একটা ধারণা নিতে পারেন। চাইলে আপনারা এর সাথে অনেক ধরনের কৌশল অ্যাড করতে পারেন যেগুলো আপনাদের শিক্ষার্থীদের জন্য ইফেক্টিভ মনে করেন। এরপরে রয়েছে ধ্বনি সচেতনতা। বিভিন্নভাবে ধ্বনি সচেতনতার বিষয় এখানে অন্তর্ভুক্ত রয়েছে, যেমন বারবার উচ্চারণ বা অনুশীলন, সুযোগ অনুযায়ী বিশেষ পাঠদান, বর্গীয় তৃতীয় ও চতুর্থ বর্ণের উচ্চারণে বিশেষ নজর দেওয়া, ব্যঞ্জন বর্ণের উচ্চারণ স্থান সহ সঠিক উচ্চারণ শেখানো এবং ভিডিও প্রদর্শন। এটির জন্য নির্দিষ্ট একটি টাইম দেওয়া আছে, আপনারা আপনাদের সুবিধা মতো সময় দিয়ে দিবেন এখানে। এরপরে রয়েছে শব্দ ভান্ডার। শিক্ষার্থীদের শব্দ ভান্ডার উন্নয়নের জন্য পাঠ্য বইয়ে নতুন শব্দের অর্থ শেখানো, নতুন শব্দ ব্যবহার করে বাক্য তৈরি করতে দেওয়া, শব্দের খেলা,
সমার্থক শব্দ ও বিপরীত শব্দ অনুশীলন, শব্দ তৈরিতে লুকায়িত বর্ণ বাছাই, বইয়ের শেষে দেওয়া শব্দভাণ্ডার অনুশীলন করানো। এই কাজগুলোর মাধ্যমে কিন্তু খুব সহজে শিক্ষার্থীদের শব্দভাণ্ডার অনেক সমৃদ্ধ করানো যায়। এরপরে রয়েছে পঠন সাবলীলতা। এক্ষেত্রে অনেকগুলো রয়েছে। আদর্শ পাঠ, যেমন বিরাম চিহ্নের ব্যবহার, সঠিক স্বরভঙ্গি, প্রমিত উচ্চারণ, সঠিক মান, গতি, আমি মনে করি, আমরা মনে করি, তুমি মনে করো, এই টাইপের অনেক কিছু রয়েছে। এছাড়া এসআরএম পড়তে দেওয়া যেতে পারে, বিদ্যালয় পোস্টার, বিদ্যালয়ের দেয়াল, পোস্টার, ছবিতে লেখা ইত্যাদি পড়তে দেওয়া, নিয়মিত অনুশীলন, বিভিন্ন ধরনের লেখাপড়া, গল্প, কবিতা, নাটক, প্রবন্ধ, কথোপকথন অনুশীলন, অভিভাবকদের সহায়তা গ্রহণ, বানান করে পড়ার প্রতি নিরুৎসাহ প্রদান, এটি করা যেতে পারে। শিক্ষার্থীরা অনেক ক্ষেত্রে দেখা যায় যে বানান করে বারবার পড়ার দিকে একটা ধাবিত হওয়ার প্রবণতা দেখা যায়। সেটি না করে তাদেরকে চেষ্টা করতে হবে যে বানান না করে কিভাবে পড়া যায়, বানান তুলনামূলক কম করা যায় কিনা, এভাবে আস্তে আস্তে তারা তাদের এই দিকটা উন্নয়ন করতে পারবে। শিক্ষকের প্রমিত উচ্চারণের মাধ্যমে পারক শিশুকে দায়িত্ব দেওয়া, এভাবে আমরা পঠন সাবলীলতা এই স্টেজে কাজ করতে পারি। এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করতে পারি। এটির জন্য নির্ধারিত সময় রয়েছে। আপনারা আপনাদের বিদ্যালয়ে যেভাবে কার্যক্রম চালাচ্ছেন সে অনুসারে একটি সময় ধরে এই এখানে তারিখটি বসিয়ে দিবেন, তাহলে কার্যক্রম অনেক সহজ হয়ে যাবে। এরপরে রয়েছে বোধগম্যতা স্টেজ। এখানে বোধগম্যতার জন্য কিছু অপশন দেওয়া রয়েছে, যেমন যে বিষয়গুলো গুরুত্ব দেওয়া যেতে পারে: অন্যদের সাথে আলোচনা, পড়া শেষ করে সহপাঠী, শিক্ষক, অভিভাবকের সাথে গল্প বা ঘটনা নিয়ে আলোচনা করা। ক্লাসে একটি বিষয়ে বা একটি গল্প পড়ার পরে সেই গল্পটি যদি শিক্ষার্থীদেরকে জিজ্ঞেস করেন যে আজকের এই গল্পের মাধ্যমে আমরা কি শিখলাম বা মূল ঘটনাটি তুমি তোমার ভাষায় সংক্ষেপে বলো, এভাবে আমরা শিক্ষার্থীদের বোধগম্যতা যাচাই করতে পারি বা উন্নয়ন করতে পারি। নিয়মিত পড়ার অভ্যাস করা, অনুচ্ছেদ পড়ার পরে মূল ভাব, সারাংশ বা মূল বিষয়বস্তু বলতে দিয়ে বিভিন্ন ধরনের কার্যক্রম এখানে চালানো। প্রশ্ন উত্তরের মাধ্যমে শব্দভাণ্ডার বৃদ্ধি করানো, নতুন শব্দ খুঁজে বের করে গ্রুপে লিখে নিয়ে আসা, এ ধরনের আপনারা চাইলে এর সাথে আরো অনেক কিছু অ্যাড করে নিতে পারেন। এরপর হচ্ছে অনুসিদ্ধান্ত। প্রতি পাঠ উপস্থাপন শেষে পাঠের নীতিকথা উপস্থাপন, প্রশ্ন উত্তরের মাধ্যমে দলীয় মেলার আয়োজন করা। এভাবে আমরা অনুসিদ্ধান্তের কাজটি করতে পারি। এবার আমরা দেখি, এতক্ষণ আমরা যে কার্যক্রমগুলো দেখলাম, আপনারা প্রত্যেকটি স্টেজে এই শিক্ষার্থীদের এই কার্যক্রমের সাথে আরো অনেক অনেক বিষয় অ্যাড করে নিতে পারেন। এটি যে মূল, এটি যে পরিবর্তন করা যাবে না এমন কোনো বিষয় না। আপনারা আপনাদের মতো করে পরিবর্তন করে নিতে পারেন অবশ্যই। তবে এই যে বিষয়গুলো রয়েছে, পঠন দক্ষতার যে বিষয়গুলো, এই বিষয়গুলোর দিকে আপনাদেরকে একটু খেয়াল দিতে হবে, তাহলে শিক্ষার্থীদের উন্নয়ন ঘটবে। এটি মূলত আমাদের রিডিং স্কিলের সমৃদ্ধি করানোর জন্য এই কার্যক্রমগুলো ছিল। এরপরে আমরা দেখব শিক্ষার্থীদের নিরাময় কৌশলের জন্য আমাদের যে লিখন দক্ষতার উন্নয়ন, সেটি আমরা কিভাবে করাতে পারি তার একটি নমুনা এখানে দেওয়া রয়েছে। আমরা জানি যে সপ্তশ একটি বিষয় রয়েছে: সঠিক প্রবাহ, সঠিক আকৃতি, সমান্তরাল, মাত্রা ও বানান, বিরাম চিহ্ন, ব্যাকরণ জ্ঞান। এই যে কার্যক্রমগুলো রয়েছে, এই কার্যক্রমগুলো যদি আমরা শিক্ষার্থীদেরকে সঠিকভাবে শেখাই তাহলে কিন্তু শিক্ষার্থীদের লিখন দক্ষতা যেরকম উন্নয়ন হবে, তেমনি কিন্তু শিক্ষার্থী নিজে অনেক সমৃদ্ধ হবে এবং আমরা আমাদের যে চূড়ান্ত যে গোল, সেই গোল কিন্তু আমরা অর্জন করতে পারবো। তো এভাবে মূলত আমরা একটি নিজেদের মতো করে একটি প্ল্যান করে শিক্ষার্থীদেরকে যদি এগিয়ে নিতে পারি, তাহলে কিন্তু আমরা সফল হতে পারবো। তো আমরা আমাদের পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে গণিত এবং ইংরেজি বিষয়গুলোকে আমরা এভাবে একটি ছকের মাধ্যমে নিয়ে আসতে পারি এবং এভাবে কার্যক্রম করতে পারি। তো আমাদের একটি বিষয়ে খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে এই নিরাময় কার্যক্রম যেন বিদ্যালয়ের যে স্বাভাবিক পড়ার গতি সেটিকে যেন নষ্ট করে দিতে না পারে, বা আমরা পারক যে সকল শিক্ষার্থী রয়েছে তাদের প্রতি যেন অবহেলা না করে ফেলি, তাদেরকে যেন তাদের গতি অনুসারে চলতে দিতে পারি, সেদিকটা আমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে। পাশাপাশি এই সকল যে আমরা দুর্বল শিক্ষার্থী দেখেছি, দুর্বল শিক্ষার্থীদেরকে যেন তাদের কাছাকাছি নিয়ে যেতে পারি। পরবর্তী বিষয়গুলো নিয়ে অন্য ভিডিওতে আলোচনা হবে। আজ এ পর্যন্ত। ধন্যবাদ সকলকে।